এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী সুশান্ত সিনহা এবং শাহনাজ শারমিন। বাজেটের বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। প্রথমেই কথা বলবো সুশান্ত সিনহার সাথে। সুশান্ত, আর ঘণ্টাখানেক পরে নতুন বাজেট, অর্থমন্ত্রী বলেছেন আকার নয়, বাজেট বাস্তবায়নে এবার বেশি গুরুত্ব পাবে। এ নিয়ে আর কি বললেন তিনি, এবং সাধারণ মানুষের ভাগ্যে নতুন কি যোগ হচ্ছে এবার? উনি যে জিনিসটি অর্থমন্ত্রী বলেছেন, উনি আকার খুব একটা বাড়াননি বলেও, যেটি হচ্ছে প্রায় ৮২,০০০ কোটি টাকা আকার বেড়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের মূল্যস্ফীতির মতো অবস্থাটা, যে জিনিসপত্রের দাম বেড়েছে অনেকটা, তার থেকে খানিকটা যদি কমে তাতে কিন্তু খুব বেশি কমে না। ঠিক বাজেটের আকারও যেমন হয়েছে যে উনি কমিয়েছেন, কিন্তু তারপরেও যা আছে ৭,৯৭,০০০ কোটি টাকার এই বাজেট, এটি কিন্তু বাস্তবায়ন করা আমাদের জন্য খানিকটা চ্যালেঞ্জই বটে। প্রথম যে চ্যালেঞ্জটি হবে সেটা হচ্ছে এই টাকাটা জোগাড় করবার জন্য ওনার হাতে কিন্তু পর্যাপ্ত হাতিয়ার নেই। জাতীয় রাজস্ব বোর্ড যে আয় করবে বা অন্যান্য যে কর বহির্ভূত যে ফি আসবে, সব কিছু মিলিয়ে ৫,৪১,০০০ কোটি টাকা আসবে। ফলে বাকি টাকা কিন্তু ওনাকে বাধ্য হয়ে ঋণ করতে হবে, এবং এই ঋণ করতে গিয়েই কিন্তু ওনার ঋণের পেছনে আবার যে সুদ, সেটা ব্যয় করতে গিয়ে চলে যাবে অনেকাংশে টাকা। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দুটো প্রশ্ন এবার গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে আমাদের যে মূল্যস্ফীতিটা ১০% কাছে চলছে গেল ২ বছর ধরে, এটি প্রায় ধারাবাহিকভাবে চলতে চলতে যদি গা সওয়া হয়ে যায়, এটা কিন্তু অর্থনীতির জন্য একটা বড় সমস্যা। কারণ বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে কখনোই আসবে না যদি এতটা মূল্যস্ফীতি থেকে থাকে। আর সাধারণ মানুষের যে নাভিশ্বাস উঠছে, তারা মনে করে যে বাজেট মানে আর যাই হোক না কেন, কোন পণ্যের দাম বাড়লো, কোন পণ্যের দাম কমলো, সেটি হচ্ছে বড় তাদের দেখবার বিষয়। সেইখানে অর্থমন্ত্রী বেশ কিছু পণ্যে এবার শুল্ক ছাড় দিয়েছেন, এবং বেশ কিছু পণ্যে তিনি শুল্ক আরোপ করেছেন। এতে করে এখনই পুরোটা বলা যাবে না যে আমরা কতটুকু স্বস্তিদায়ক বাজেট পাচ্ছি। তবে যে বাজেটের এখন পর্যন্ত কাঠামো আমরা জেনেছি, তাতে করে খুব একটা নতুন কিছু নেই, বরঞ্চ ওই পুরনো যে চিন্তা অর্থমন্ত্রী বলছেন যে তিনি বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জটাই তার কাছে মুখ্য। আমরাও বলছি এটি বাস্তবায়ন করার জন্য এই অর্থমন্ত্রী নতুন করে কোনো দিক নির্দেশনা এই বাজেটে দেবেন কিনা, সেটি দেখবার বিষয়। একই সঙ্গে অর্থমন্ত্রীর কাছে আরেকটি বিষয় জানবারও আছে দেশের মানুষের, সেটি হচ্ছে যে আমরা যেভাবে রাজস্ব আদায় বাড়াতে পারছি না, ফলে আমাদের পকেটে কোনো টাকা থাকছে না উন্নয়ন করবার জন্য। সেই টাকাটা জোগাড় করবার জন্য উনি নতুন কি ব্যবস্থা নিচ্ছেন, রাজস্ব বোর্ডকে কতটা ঢেলে সাজাচ্ছেন, সেই পরিকল্পনা কতটুকু তিনি বাজেটে রাখছেন, সেটি কিন্তু সাধারণ মানুষ সহ দেশের অর্থনীতির সাথে সংশ্লিষ্ট মানুষের জানবার বিষয়। আরেকটি বড় বিষয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তা কিন্তু খুব একটা কাজে লাগেনি। আপনি জানেন যে মে মাসেও মূল্যস্ফীতি এপ্রিল মাসের তুলনায় বেড়েছে। এবার যে ব্যাংকের সুদ হার চড়া করে দেওয়া হলো, বাজারের পরে ছেড়ে দেওয়া হলো, ডলারের মূল্য বাজারের পরে ছেড়ে দেওয়া হলো, এর কিন্তু ফলাফল আমরা মূল্যস্ফীতিতে নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব একটা দেখিনি। যদি আমেরিকাতে এটা কাজ করেছে, শ্রীলঙ্কা এটা কাজ করেছে, ইউরোপের অন্যান্য দেশে কাজ করেছে, বাংলাদেশেই সেটি ব্যতিক্রম যে সুদের হার বাড়ানোর পরেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণটা লাগাম টানা যাচ্ছে না। সেই লাগাম টানার জন্য অর্থমন্ত্রী কি করবেন, সেটিও কিন্তু দেখবার বিষয়। কারণ উনি কিন্তু ওই যে ঘাটতি বাজেট মেটাতে গিয়ে ১,৩৭,০০০ কোটি টাকার ১,৩৭,০০০ কোটি টাকা উনি যে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেবেন, এটি করতে গিয়ে কিন্তু ব্যাংকে আবার টাকার সংকট তৈরি করবে, যেটা আবার ব্যবসায়ীদের যে ঋণ পাওয়ার ক্ষেত্রে কিছুটা বাধা তৈরি করতে পারে। এই সবগুলো মিলে একটি জটিল পরিস্থিতিতে অর্থমন্ত্রী কিন্তু তার বাজেট দিতে যাচ্ছেন, যার সবগুলোই কিন্তু নিয়ন্ত্রণ করা সহসায় অর্থমন্ত্রীর পক্ষে সম্ভব হবে না বলে। সুশান্ত সিনহা, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই আরও বিস্তারিত আপনার কাছ থেকে আমরা আমাদের দর্শকদের জানাবো। আমাদের আরেক সহকর্মী শাহনাজ শারমিন আছেন সেখানে, কথা বলছি সংসদ ভবনের আরেক প্রান্তে তিনি রয়েছেন, কথা বলছি। শাহনাজ, বাজেট প্রস্তাব অনুমোদন করতে মন্ত্রিসভার বিশেষ বৈঠকের খবর জানতে চাই, এবং এছাড়া বাজেট নিয়ে আর কারো কোনো প্রতিক্রিয়া জেনেছেন কিনা? ধন্যবাদ শাইমা রামুনি। আপনি যেটি বলছিলেন যে দুপুর ১২টায় মন্ত্রিসভা বৈঠক হয়, বৈঠকে আসলে বাজেট উত্থাপনের জন্য প্রস্তাব পেশ করা হয়, এবং সেই প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এরপরে রাষ্ট্রপতি এই বাজেটে স্বাক্ষর করেন, এবং বিকেল ৩টায় আর কিছুক্ষণ পরেই আসলে সংসদ ভবনে আমরা দেখতে পাচ্ছি যে সংসদ ভবনে ৩টায় অধিবেশন শুরু হবে, এবং বাজেট প্রস্তাব উত্থাপন করবেন, যেটি আমার সহকর্মী সুশান্ত সিনহা বলছিলেন যে ৮২ বছর বয়সের অর্থমন্ত্রী এই প্রথমবারের মতো বাজেট উত্থাপন করবেন। ইতিমধ্যেই আমরা দর্শকদেরকে জানিয়েছি আসলে কি বাজেট এবং বাজেটে কত টাকা, সবকিছু এর মধ্যে আমরা কথা বলেছি যারা এসেছেন এই বাজেট
এই অধিবেশনে বাজেট প্রস্তাব উত্থাপন দেখতেন এবং দেশি বিদেশি কূটনীতিকরা আছেন সরকারের এবং বিভিন্ন পর্যায়ে উচ্চ শীর্ষ কর্মকর্তারা আছেন, রাজনীতিবিদ সহ সুশীল সমাজ, অর্থনীতিবিদ যারা আছেন তারাও এসেছেন। তাদের সাথে কথা বলে যেটি মনে হয়েছে, এবং তারা সবাই আসলে এবারে বাজেটে একটি জিনিস ভীষণভাবে সবাই প্রত্যাশা করেন এবং কনসার্ন, সেই বিষয়টি হচ্ছে জিনিসপত্রের দাম। সরকারি চাকরিজীবী বলেন, বেসরকারি চাকরিজীবী বলেন, সাধারণ মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তারা প্রত্যেকেই বলছে বাজেট নিয়ে তাদের এবারে একটি প্রত্যাশা যে দ্রব্যমূল্যের দাম কিভাবে, মূল্যস্ফীতি আসলে কমিয়ে আনা যাবে এবং এটিকে নিয়ন্ত্রণ করার জন্য ইতিমধ্যে গত বেশ কয়েকটি অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন যে মানুষ আসলে দ্রব্যমূল্য নিয়ে কিছুটা কষ্টেই আছে এবং সেটি নিয়ন্ত্রণের জন্য সরকার সর্বোচ্চ পর্যায়ে কাজ করছে। আজকের অধিবেশনে বাজেট উত্থাপন হবে। আমরা জানেন যে 30শে জুন এই বাজেট প্রস্তাব পেশ হবে, অনুমোদনও হবে। এবারে বাজেটে যেটি বলা হয়েছিল যে উন্নয়নের অভিযাত্রা 1.5 দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে, এই বাজেটে বক্তব্য রাখবেন অর্থমন্ত্রী, এবং অর্থমন্ত্রীর এই বক্তব্যের পরপরই আসলে বাজেটের উপর সবাই সকল সংসদ সদস্যরা তাদের প্রস্তাব দিবেন এবং আলোচনা চলবে দীর্ঘ সময় ধরে, পুরো মাস জুড়েই এই আলোচনা চলবে। কিন্তু যারা অর্থনীতিবিদ যারা ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছেন তাদের সাথে আমাদের বাইরে কথা হচ্ছিল, তাদের সকলেরই প্রত্যাশা এবং সকলেরই বক্তব্য, যদি বাজেটে এবার এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া না হয় এবং দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টিকে লাগাম টানা না হয়, তাহলে এই বাজেট আসলে জনমুখী হবে না। বাজেট উপস্থাপনের পরই আসলে আমরা নানান ধরনের প্রতিক্রিয়া পাবো, তারপরই বলতে পারবো যে আসলে এই বাজেট কতখানি জনবান্ধব বলে এবার পেশ করা হয়েছে। শাহনাজ শারমিন, অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য।